প্রিয়তমার রান্নাঘরে মনের আনন্দে গরম গরম মটর পনির এবং ফ্রাইড রাইস রান্না করে। তখন তার শাশুড়িমা কমলা দেবী রান্নাঘরে চলে আসে। তার শাশুড়িমা ভীষণ পেটু প্রকৃতির মহিলা হওয়ায় সে প্রত্যেক দিন নিত্য নতুন খাবার খাবার আবদার করে, আর তার বৌমাকে সেই আবদার রাখার জন্য সমস্ত খাবারই বেশি বেশি করে রান্না করতে হয়। আজকেও কমলা দেবী ঠিক একই রকমের একটা আবদার নিয়ে আসে তার বৌমার কাছে। বৌমা, আমার আজকে ভীষণ গরম গরম কড়াইশুটির কচুরি আর আলুর দম খেতে ইচ্ছে করছে। আজকে ছেলে সকালবেলা বাজার থেকে গুড়ি আলু আর অনেকগুলো কড়াইশুটি এনেছে, তাই তুমি আমাকে ব্রেকফাস্টে চায়ের সঙ্গে কচুরি আর আলুর দম রান্না করে দেবে। কিন্তু মা, আজকে আমি ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য একসঙ্গে গরম গরম ফ্রাইড রাইস আর মটর পনির রান্না করছি। আপনি আজকে আমার সঙ্গে ফ্রাইড রাইস আর পনির খেয়ে নিন, কালকে নিশ্চয়ই আমি আপনাকে কচুরি আলুর দম রান্না করে দেব। বাড়িতে কি রান্না হবে সেই বিষয়ে সকালবেলা উঠে একবার আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো না তুমি? অবশ্য আমি এখন বুড়ি হয়ে গেছি, তো তাই আমার ইচ্ছার কোনো দাম নেই এই সংসারে। এভাবে প্রিয়তমা তার শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করতে চায় না বলে তার শাশুড়ি মা তাকে উল্টোপাল্টা কথা শোনায়। প্রত্যেকবার কমলা দেবী ঠিক একই রকম নাটক করে। প্রিয়তমাকে রোজ বেশি বেশি করে রান্না করতে হয় আর বেঁচে যাওয়া খাবার ফ্রিজে তুলে রাখতে হয়। পরের দিন সেই বাসি খাবার কমলা দেবী নিজে না খেয়ে তার বৌমাকে সবসময় সেই বাসি খাবার খাওয়ায়। এই তো দুদিন আগে আমি কচুরি আলুর দম রান্না করেছিলাম, এখনো আলুর দম ফ্রিজে পড়ে আছে। তাই আপনি যদি খেতে চান আমি আপনাকে ফ্রিজ থেকে আলুর দম আর কচুরি বের করে গরম করে দিচ্ছি। আমি বয়স্ক মানুষ হয়ে এখন বাসি খাবার খেতে যাব? তুমি জানো না আমার কিডনিতে সমস্যা আছে? তার মানে তুমি মনে মনে এটাই চাও যে বাসি খাবার খেয়ে আমার শরীর খারাপ করুক আর আমি তাড়াতাড়ি পটল তুলি। এভাবে বাসি খাবার খাওয়া নিয়ে তাদের বউ শাশুড়ি মায়ের মধ্যে ঝগড়া বাঁধে। ঠিক এমন সময় সৌভিক অফিসে যাওয়ার আগে প্রিয়তমাকে ডাক দেয়। সৌভিক যেহেতু মটর পনির খেতে পছন্দ করে, তাই সে তাড়াতাড়ি করে ফ্রাইড রাইসের সঙ্গে মটর পনির খেয়ে অফিসে চলে যায়। সৌভিক অফিসে যেতে না যেতেই কমলা দেবীর প্রতিবেশী রচনা দেবী তাদের বাড়িতে আসে। রচনা দেবীর হাতে একটি বড় প্লেটের মধ্যে গরম গরম মটরশুটির কচুরি এবং আলুর দম থাকে। কই রে কমলা, কোথায় গেলি? এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয় রে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি তোর জন্য কড়াইশুটির কচুরি আর আলুর দম রান্না করেছি, এই দেখবি আয়। কমলা দেবী বাইরে গিয়ে দেখে যে তার পাড়ার বান্ধবী তার জন্য গরম গরম কড়াইশুটির কচুরি এবং আলুর দম নিয়ে এসেছে। ফুলকো কচুরি এবং গরম গরম আলুর দম দেখে কমলা দেবী খুবই খুশি হয়। তাই সে আর দেরি না করেই রচনা দেবীর হাত থেকে খাবার নিয়ে সোফাতে বসে খাওয়া শুরু করে দেয়। তুই সত্যি আমার প্রিয় বান্ধবী, কারণ আমার পরিবারে আমার খাওয়া দাওয়ার খেয়াল কেউ রাখে না। আজকে যদি তুই আমার জন্য কচুরি আর আলুর দম নিয়ে না আসতিস তাহলে এসব খাবার তো আমার খাওয়াই হতো না। কমলা দেবী পেটুকের মতো কচুরি এবং আলুর দম খেতে থাকে। এমন সময় প্রিয়তমা রান্নাঘর থেকে তার শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে চলে আসে। কেমন একা একা সব কচুরিগুলো খেয়ে নিচ্ছে, বাড়িতে যে বৌমা আছে সেই দিকে কোনো খেয়ালই নেই। আমার জন্য একটা কচুরি পর্যন্ত রাখলো না। আর এখন যেহেতু নিজে ভালো করে চুষে পেট ভরিয়ে নিচ্ছে, তাই দুপুরবেলা আমাকে কিছুতেই পনির আর রাইস খেতে দেবে না। নিশ্চয়ই এই কথাই বলবে যে বৌমা সব রাইস আর পনির ফ্রিজে তুলে রাখো, কালকে খাবে। মনে মনে এসব ভাবতে ভাবতেই প্রিয়তমা তার শাশুড়ি মায়ের দিকে চায়ের কাপটা এগিয়ে দেয়। মা, আপনি চা না খেয়ে কচুরি আর আলুর দম খেয়ে নিলেন? সকালবেলা উঠে বাসি মুখ ধুয়ে আগে চা খেতে হয়, তারপর তো অন্য খাবার খেতে হয়। সত্যি আপনি পারেন বটে। আমার কচুরির সঙ্গে চা খেতে বেশি ভালো লাগে। তাই যাই হোক, আমার ছেলে ফ্রাইড রাইস আর পনির খেয়ে যখন অফিসে চলে গেছে তখন তোমাকে আর দুপুরবেলা রাইস পনির খেতে হবে না। তুমি রাইস আর পনির ফ্রিজে তুলে রাখো আর দুদিন আগের বাসি কচুরি আর আলুর দম বের করে দুপুরবেলা খেয়ে নিও, কারণ আমি দুপুরবেলা আর কিছু খাবো না, আমার পেট ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিজের বড় গুহার মতো পেট ভরে গেছে আর আমার পেটের চিন্তা করে এখন আপনার কি হবে? রাগ খুশি একেবারে। কি বললে তুমি? জোরে বলো দেখি। না না, আমি সেরকম কিছু বলিনি। আসলে আমি বুঝতে পারি না যে বাসি খাবার খাওয়ার কি দরকার। খাবারগুলো তো ফেলে দিলেই হয়, কারণ টাটকা যখন রান্না করেছি টাটকা খাবার খাবো, বেকার বাসি খাবার খেতে যাব কেন? আমার ছেলে টাকা রোজগার করে নিয়ে আসে, টাকা যেন গাছে ফলে। উনি নাকি বাসি খাবার খাবেন না, টাটকা খাবার খাবেন। আর এসব কথা রচনার সামনে বলার কি দরকার?
প্রিয়তমা যেহেতু রচনা দেবীর সামনেই এমন কথা বলে, তাই কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়। আর সেই জন্যই কমলা দেবী তার বৌমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। ফলে প্রিয়তমা মুখ ছোট করে রান্নাঘরে গিয়ে মনে মনে তার শাশুড়ি মাকে ভীষণ পরিমাণে উল্টোপাল্টা কথা বলতে থাকে। আমার আর বাসি খাবার খেতে ইচ্ছে করছে না, কারণ প্রত্যেকদিন বাসি খাবার খেয়ে আমার ভীষণ পেট খারাপ হয়েছে। এখনো পেট গুড়গুড় করা কমেনি, কিন্তু আমি কিছু বললেই শাশুড়ি মায়ের গায়ে একেবারে কাটার মতো বিঁধে যায়। কিন্তু প্রিয়তমার কাছে বাসি খাবার খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই সে গরম গরম ফ্রাইড রাইস এবং পনির ফ্রিজে তুলে দেয় আর ফ্রিজ থেকে দুদিনের বাসি পচা কচুরি আর আলুর দম বের করে। কচুরি এবং আলুর দম থেকে বাজে গন্ধ বের হলেও তাকে সেই বাসি খাবারই খেতে হয়। এর ফলে তার পেট খারাপ কমে না, কিন্তু সে ভালো করেই জানে যে তার শাশুড়ি মাকে কিছুতেই বোঝানো সম্ভব নয়। প্রিয়তমা যদি কিছু বলতে চায় তাহলে তার শাশুড়ি মা এমন নাটক করে যাতে করে প্রিয়তমাকে সৌভিকের কাছে বকা খেতে হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, বৌমা, আজকে আমার শোভনাদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তাই আমি রাত্রিবেলা বাড়িতে খাবো না। তুমি আগের সপ্তাহের ফ্রাইড রাইস আর মটর পনির বের করে গরম করে খেয়ে নিও। এই বলে কমলা দেবী সেখান থেকে চলে যায়। আবার আমি আমার বাসি খাবার খেতে বইয়ে গেছে। আজকে আমি আমার জন্য টাটকা মাছের ঝোল আর ভাত রান্না করব, আর শাশুড়ি মা বাড়ি ফেরার আগে খেয়ে নেব। বাসি খাবারগুলো যাবে ডাস্টবিনে, কারণ বাসি খাবার খেয়ে আমার পেট খারাপ কিছুতেই ঠিক হতে চাইছে না। এই বলে প্রিয়তমা গরম গরম মাছের ঝোল এবং ভাত রান্না করে। সে ফ্রিজ থেকে বাসি খাবার বের করে ডাস্টবিনে ফেলে দেয়। সে যখন খাবারগুলো ডাস্টবিনে ফেলছে, আর দুর্ভাগ্যবশত এমন সময় কমলা দেবী বাড়ি ফিরে এসে এই দৃশ্য দেখে একেবারে বাড়ি মাথায় তোলে। তোমার এত বড় সাহস যে তুমি সব ফ্রাইড রাইস আর পনির ডাস্টবিনে ফেলে দিচ্ছ? আমার ছেলের কষ্টের টাকার কোনো দাম নেই নাকি? আর তুমি নিজের জন্য এত বড় বড় মাছের ঝোল আর ভাত রান্না করেছো। তোমাকে আমি বলেছিলাম না বাসি খাবার খেতে? মা, এখনকার দিনের বাড়ির চাকরানিরাও বাসি খাবার খেতে চায় না, কিন্তু আপনার পাল্লায় পড়ে আমাকে রোজ বাসি খাবার খেতে হয়। আমার পেটের যে অবস্থা, তাতে আমি আর বাসি খাবার খেতে পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি খেয়ে নিতে পারেন। বাবা, বাড়ির বৌমা আবার মুখে মুখে এত তর্ক করে? এমন করে বলছো যেন রাজরানীর পরিবার থেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছো। তোমার বাবা বুঝি তোমাকে জীবনে বাসি খাবার খাওয়ায়নি? একদম আমার বাবা তুলে আর বাপের বাড়ি তুলে কোনো খারাপ কথা বলবেন না। বাসি খাবার ফেলে দিয়েছি, বেশ করেছি। আমার মাছের ঝোল আর ভাত খাওয়া নিয়ে আপনার যদি এতই সমস্যা থাকে, তাহলে আমি মাছের ঝোল ভাত খাবো না। এই বলে প্রিয়তমা খাবার না খেয়ে সেদিন ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। সেদিন কমলা দেবী যেহেতু রচনা দেবীর হাতের কচুরি এবং আলুর দম খেয়েছিল, তাই সে রচনা দেবীকে আজকে তার বৌমার হাতে রান্না করা বিরিয়ানি খাওয়ানোর জন্য নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়। এর ফলে প্রিয়তমা সকলের জন্য গরম গরম মটন বিরিয়ানি রান্না করে। সবাই মিলে মটন বিরিয়ানি খেয়ে নেওয়ার পর আরো এক বাটি বিরিয়ানি বেঁচে যায়। এই দেখে প্রিয়তমা ভীষণ দুশ্চিন্তায় পড়ে। আমাকে আবার এই বিরিয়ানিটা ফ্রিজে তুলে রাখতে হবে, তারপর বাসি বিরিয়ানি গরম করে খেতে হবে। এমন সময় সেখানে কমলা দেবী এসে প্রিয়তমাকে বেঁচে যাওয়া বিরিয়ানি ফ্রিজে তুলে রাখতে বলে। তাই প্রিয়তমা সেই বিরিয়ানি ফ্রিজে রেখে দেয়। কিন্তু এবার প্রিয়তমা মনে মনে ঠিক করে যে সে নিজেই তার শাশুড়ি মাকে শিক্ষা দেবে। প্রায় 4 দিন পর কমলা দেবীর মেয়ে সোনিয়া বাপের বাড়িতে ঘুরতে আসে। সবাই সোনিয়াকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। বৌমা, আজকে আমার মেয়ে এসেছে, তাই তুমি আমার মেয়ের জন্য আর আমার জন্য গরম গরম মুরগির মাংসের ঝোল আর ভাত রান্না করো। আর আমি জানি তুমি মুরগির মাংস খেতে পছন্দ করো না, তাই তুমি 4 দিন আগের বাসি মটন বিরিয়ানি খেয়ে নিও। মা, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ করছে। আর এই দেখুন, কালকে বাথরুম পরিষ্কার করতে গিয়ে আমার হাতে ভীষণ জোরে আঘাত লেগেছে, তাই আমি হাত ব্যান্ডেজ করে রেখেছি। আমি আজকে রান্না করতে পারবো না। আজকে আপনাকে আর আপনার মেয়েকেই কিন্তু রান্না করতে হবে। এই বলে প্রিয়তমা নিজের ব্যান্ডেজ বাঁধা হাত শাশুড়ি মা এবং ননদের সামনে এগিয়ে দেয়। এই দেখে তার শাশুড়ি মা এবং ননদের কোনো চিন্তা থাকে না। তাদের শুধু একটাই চিন্তা হয় যে তাদের নিজেদেরকে এবার রান্না করে খাবার খেতে হবে, কারণ তারা মা এবং মেয়ে দুজনেই ভীষণই কুড়ে এবং অলস প্রকৃতির ছিল। মা, আমি একদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এসে রান্না বান্না করে খেতে পারবো না। হয় আজকে তুমি আমাকে রান্না করে খাওয়াও, আর না হলে আমি আর তুমি দুজনে মিলে বাসি মটন বিরিয়ানি গরম করে খেয়ে নিই, কারণ বাসি বিরিয়ানি খেতে ভালোই লাগে।
হায় হায় কি কপাল আমার, আমি সব বুঝতে পারছি। বৌমা ইচ্ছে করে আমার সঙ্গে এই কাজ করেছে। আজকে আমি আমার জালে ফেসে গেলাম। আমি কিছুতেই রান্না করতে পারবো না। এখন আমাদের দুজনকে বাসি মটন বিরিয়ানি খেতে হবে। এভাবেই কমলা দেবী বাসি মটন বিরিয়ানি গরম করে নিজেও খায় এবং তার মেয়েকেও খাওয়ায়। কিন্তু প্রিয়তমা সেই বাসি বিরিয়ানি কিছুতেই খায় না। অন্যদিকে বাসি বিরিয়ানি খেয়ে সোনিয়া হজম করে নিলেও তার মা সেই বাসি খাবার কিছুতেই হজম করতে পারে না। তাই বাসি বিরিয়ানি খাওয়ার সঙ্গে সঙ্গেই তার ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয়। উফ বৌমা, আমার না ভীষণ পেট ব্যথা করছে। ওই বাসি বিরিয়ানি খাওয়ার জন্য এসব হয়েছে। বৌমা কোথায় গেলে? কি রে সোনিয়া, তুই কোথায় গেলি? সোনিয়া এবং প্রিয়তমা কমলা দেবীর ঘরে আসে। তারা দেখে যে কমলা দেবী পেট যন্ত্রণায় বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। তোমরা হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার ভীষণ পরিমাণে পেটে যন্ত্রণা করছে। এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে এসো, না হলে এক্ষুনি আমার পেট ছিঁড়ে মাটিতে পড়ে যাবে। প্রিয়তমা ডাক্তারবাবুকে ফোন করলে ডাক্তারবাবু তখনই বাড়িতে এসে কমলা দেবীর চিকিৎসা শুরু করে। কমলা দেবীকে চেক আপ করে ডাক্তারবাবু পেট ব্যথার যাবতীয় ওষুধপত্র দিয়ে দেয়। তাই কিছুক্ষণের মধ্যে কমলা দেবী পেট ব্যথার হাত থেকে রেহাই পায়। বাসি বিরিয়ানি খাওয়ার জন্য আজকে ওনার ফুড পয়জন হয়ে গেছে। আমি যে ওষুধপত্র লিখে দিয়েছি সেই ওষুধপত্র ঠিক মতো খেলে উনি সুস্থ হয়ে যাবেন। আর হ্যাঁ, কোনোদিনও আপনারা কেউ বাসি খাবার খাবেন না, কারণ বাসি খাবারে অনেক জীবাণু থাকে। সেই সমস্ত জীবাণু যদি পেটে যায় তাহলে আপনাদের সকলের সারা জীবনের মতো ক্ষতি হতে পারে। ডাক্তারবাবুর এই কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কারণ সে সবসময় জোর করে তার নিজের বৌমাকে বাসি খাবার খাইয়ে এসেছে। আর আজকে মাত্র একদিন বাসি খাবার খেয়ে তার নিজের শরীর খারাপ করেছে। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা। আমি আর কোনোদিনও বাসি খাবার খেতে তোমাকে জোর করব না। তুমি প্রত্যেকদিন টাটকা খাবার রান্না করবে আর খাবে। আজকে থেকে আমাদের বাড়িতে কোনো বাসি খাবার ফ্রিজে রাখা হবে না। যাও বৌমা, আমার জন্য এখন গরম গরম খিচুড়ি রান্না করে নিয়ে এসো। এসব কাণ্ড দেখে সোনিয়ারও আর বুঝতে কোনো সমস্যা হয় না। সে নিজের বৌদির দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। প্রিয়তমা রান্নাঘরে গিয়ে সকলের জন্য গরম গরম খিচুড়ি আর আলু ভাজা রান্না করে। সেদিনের পর থেকে প্রিয়তমাকে কোনোদিনও বাসি খাবার খেয়ে অসুস্থ হতে হয় না। এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। পিয়ালি, মনিকা, পিঙ্কি, রূপালী, প্রিয়াঙ্কা, মেঘনা এবং বুলটি 7 বোন ছিল। তাদের বাবা মা ছিল না। তারা এই পৃথিবীতে পুরোপুরিভাবে অনাথ ছিল। আজকে রাখি উৎসবের দিন 7 বোন খুবই মন খারাপ করে বসেছিল। আবার তাদের মধ্যে 2-1 কান্নাকাটিও করছিল। সবচেয়ে ছোট বোন বুলটি তখনও নিজের হাতে রাখি বানাতেই ব্যস্ত ছিল। বুলটি, তোকে কতবার বারণ করেছি তো, প্রত্যেক বছর তুই নিজের হাতে করে রাখি বানাস। রাখিগুলো বানিয়ে কি কোনো লাভ হয় তোর? সেই তো রাখিগুলো বাক্সে তুলে রাখতে হয়। এতগুলো বছরে কতগুলো রাখি জমিয়েছিস তুই বলতো? কি করব বলো দিদি, আজকে রাখির দিনে আমার ভাইয়ের কথা খুব মনে পড়ে। আজকে সবাই সবার ভাইকে রাখি পরায়, আর আমাদের 7 বোনের ভাই থেকেও নেই। রাখি পরাতে পারি না বলেই তো নিজের হাতে রাখিগুলো বানিয়ে আমি শান্তি পাই। যেদিন ভাই নিজে থেকে আমার কাছে এসে বলবে রাখি পরিয়ে দিতে, সেদিন আমার কাছে জমানো যত রাখি আছে আমি সব ভাইয়ের হাতে পরিয়ে দেব। ছোট বোন বুলটির কথা শুনে তার দিদিদের চোখে জল চলে আসে। এগুলো করে কোনো লাভ নেই বুলটি। যে ভাইয়ের জন্য তুই বছরের পর বছর রাখি জমিয়ে রাখছিস, সেই ভাই কোনোদিনও আমাদের কাছে রাখি পড়তেই আসবে না। আমার তো মনে হয় ওরকম ভাই থাকার চেয়ে না থাকাই ভালো। আগে আমারও কষ্ট হতো, কিন্তু এখন আর আমার কষ্ট হয় না। এরকম বলিস না বোন, ভাই আমাদের সঙ্গে যা করেছে করেছে, কিন্তু ও আমাদের 7 বোনের একমাত্র ভাই। আমরা কখনোই ওর খারাপ চাইতে পারবো না। ওর বউকে নিয়ে সুখে থাকুক, দূর থেকে আমরা এটাই চাইবো। দিদি, তুই ভুলে গেছিস 5 বছর আগে তোর ওই আদরের ভাই আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল? রাখির দিনে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমরা তো সেইবারই আমাদের ভাইয়ের কাছ থেকে রাখির উপহার পেয়ে গিয়েছিলাম। শুধুমাত্র চোখের জল আর দুঃখ ছাড়া আমরা কিছুই পাইনি। আজ থেকে 5 বছর আগে তারা 7 বোন রাখির দিনে তাদের ভাই রোহিতের হাতে রাখি পরাবে বলে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা 7 বোন খুবই খুশি ছিল। তারা এর আগে কখনোই শহরে যায়নি, তাই শহরের রাস্তাঘাট সবকিছুই তাদের কাছে অচেনা ছিল। অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত তারা তাদের ভাই যেই ফ্ল্যাটে থাকতো সেখানে এসে পৌঁছায়।
আমি সবার আগে ঘরের মধ্যে ঢুকবো। আমি জানি ভাই আমাকে দেখে একেবারে চমকে উঠবে, আমার খুব আনন্দ হবে। কেন তুই সবসময় আগে যাবি কেন? রোহিত কি তোর একার ভাই নাকি? আমাদের সবার ভাই, আর ভাই সবচেয়ে বেশি তো আমাকেই ভালোবাসতো, সেই জন্য এই বাড়ির মধ্যে সবার আগে আমি ঢুকবো। এই তোরা ঝগড়া করিস না তো এভাবে। আজকে এতগুলো বছর পর আমরা ভাইয়ের সঙ্গে দেখা করব, তাও আবার রাখির দিনে, আর তোরা এভাবে নিজেদের মধ্যে ঝগড়া করছিস। ভাই কিন্তু আমাদের উপর রাগ করবে। চল আমরা বরং 7 বোন একসঙ্গে মিলে ভিতরে ঢুকি। তারা বাড়ির কলিং বেল বাজাতে যাবে, ঠিক এমন সময় তারা দেখে ওই বাড়ির দরজা খুলে রোহিত বাইরে বেরিয়ে এসেছে। রোহিত তার দিদিদেরকে দেখে একেবারে অবাক হয়ে যায়। রোহিতের পেছন পেছন একটি মেয়ে খুবই ছোট পোশাক পরে খুবই স্টাইলিশ ভাবে সাজগোজ করে বাইরে বেরিয়ে আসে। রোহিতের 7 দিদিকে দেখে সে একেবারে চমকে ওঠে। ভাই তুই কেমন আছিস? আর তোর সঙ্গে মেয়েটা কে ভাই? তোর শহরের কোনো বন্ধু? তোরা কি কোথাও যাচ্ছিস নাকি? আমার মনে হচ্ছে এই মেয়েটা আজকে রাখির দিনে ভাইকে রাখি পরাতে এসেছে। কি রে ভাই, তোর 7টা বোন থাকতে তুই আমাদের হাতে কখনো রাখি পরতে গ্রামে যাস না, আর তুই শহরে নতুন নতুন বোন পাতিয়ে ফেলেছিস। আজকে কিন্তু সবার আগে তোর নিজের বোনেরাই তোর হাতে রাখি পরাবে। মনিকার মুখে এমন কথা শুনে চন্দ্রিমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। শাট আপ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি রোহিতের পাতানো বোন, তোমাদেরকে কে বলেছে? আমি রোহিতের ওয়াইফ মানে বোঝো গ্রামের মূর্খ লোকজন। আমি রোহিতের বউ। রোহিত এরা কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না এদের কথা। এরা তোমার দিদি? তোমার কোনো দিদি কিংবা বোন আছে? আমি তো জানতাম না। তুই কবে বিয়ে করেছিস? তুই তো সেটা আমাদেরকে জানাসনি। আর তোর 7টা দিদি আছে, তুই সেটাও তোর বউকে জানাসনি কেন ভাই? তুই কি আমাদের উপর রাগ করেছিস? হ্যাঁ, তোদের উপর আমার প্রচন্ড রাগ হচ্ছে। আমাকে কিছু না জানিয়ে তোরা এখানে কেন চলে এলি? কি দরকার ছিল এখানে আসার? এত বছর পর আমাদের সঙ্গে দেখা হলো, চল ঘরে চল, আমরা সবাই মিলে এক জায়গায় বসে আরাম করে কথা বলি। আর আমরা এখানে কেন এসেছি সেটা তুই আমাদেরকে জিজ্ঞাসা করছিস? চল বলছি। এই বলে তারা 7 বোন রোহিতের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এই দেখে রোহিতের বউ চন্দ্রিমা প্রচন্ড পরিমাণে রেগে যায়। রোহিত, আমার কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে। আমাদের দেরি হচ্ছে, তোমার সেটা কোনো খেয়াল আছে? তুমি তাড়াতাড়ি আপদগুলোকে বিদায় করো। এরকম করে বলো না তুমি। আমরা তো আজকে ভাইকে রাখি পরাতে এসেছি। ভাইয়ের হাতে রাখি পরানো হয়ে গেলেই আমরা চলে যাব। হ্যাঁ জানি, তোমরা রাখি পরাতে এসেছো নাকি অন্য কিছু করতে এসেছো খুব ভালো মতোই জানি। তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের ভাই মাসে লাখ টাকা ইনকাম করে, সেই জন্য 2 টাকার রাখি পরিয়ে তোমরা তোমাদের ভাইয়ের কাছ থেকে দামি দামি উপহার আর টাকা পয়সা হাতিয়ে নিতে এসেছো, তাই তো? এ তুমি কি বলছো? আমরা আমাদের ভাইকে রাখি পরাই কোনো উপহার বা টাকার জন্য না, বরং আমরা রাখির দিনে 7 বোন মিলে আমাদের ভাইকে উপহার দিই। আজকেও আমরা আমাদের ভাইয়ের জন্য অনেক গিফট নিয়ে এসেছি। এই দেখো। এগুলো দূরে রাখো, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না। তোমাদের ভাই এই সস্তার ফুটপাতের জামা কাপড় আর পরে না। এখন তোমাদের ভাই আমার পছন্দের ব্র্যান্ডেড জামা কাপড় পরে। এগুলো তোমরা ফিরিয়ে নিয়ে যাও। রোহিত, তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? আমি কি বলেছি তুমি শুনতে পাওনি? দিদি, তোরা যে রাখিগুলো নিয়ে এসেছিস সেগুলো এখানে রেখে দে, আমি পরে রাখিগুলো নিজেই পরে নেব। আসলে এখন আমরা একটা জায়গায় বেরোচ্ছি, তোরা তো বুঝতেই পারছিস সেটা। আজকে রাখির দিন আমি প্রত্যেক বছর আমার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই। চন্দ্রিমার ভাইকে রাখি পড়াই তাই। আর রাখির দিন আমার শ্বশুর বাড়িতে রাখি উপলক্ষে অনেক বড় পার্টিরও আয়োজন করা হয়, সেই জন্য এখন আমাদের বেরোতেই হবে, বুঝেছিস তো? ভাই, আমরা অত দূর থেকে গ্রাম থেকে শহরে এলাম তোকে শুধু রাখি পরানোর জন্য, আর তুই আমাদের হাতে রাখি পরবি না বলছিস? আমি তো তোর সবচেয়ে ছোট দিদি, আমি নিজের হাতে তোর জন্য রাখি বানিয়ে নিয়ে এসেছি। তুই আমার হাতে বানানো রাখিটা অন্তত পর। আমি অনেক ভালোবেসে তোকে রাখিটা পরাবো ভাই। তুই সব রকম বিপদ আপদ থেকে মুক্ত থাকবি। ও, এদের কাছে তো দেখছি রাখি কেনার মতো টাকা নেই। তোমরা যে এতটা গরিব ভিখারি সেটা তো আমি ভাবতেও পারছি না। আর হ্যাঁ, এসব কুসংস্কারের জন্য কথা বলবে না, ওকে? তোমরা রাখি পরালেই রোহিত বিপদমুক্ত থাকবে, আর না হলে রোহিতের জীবনে বিপদ আসবে। এসব ফালতু কথা বলো না। রোহিতকে বিপদমুক্ত রাখার জন্য আমি সবসময় ওর পাশে আছি, তোমাদের কোনো প্রয়োজন নেই। তোদেরকে একটা কথা কতবার বলতে হয় বলতো? আমার কাছে এখন রাখি পরার মতো সময় নেই। এখন আমি আমার শ্বশুর বাড়িতে যাব। তোরা বরং এক কাজ কর, তোরা এখানে বস, আমি রামু কাকাকে দিয়ে তোদের কিছু খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। তোরা খেয়ে দিয়ে বরং গ্রামে ফিরে যা। আমি পরে কখনো সময় পেলে বরং গ্রামেই যাব। তোমাকে আমি আর কখনোই গ্রামে যেতে দেব না রোহিত, সেটা তুমি ভালো করেই জানো। আর তোমাদের দিদিদেরকে বেকার মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। শোনো, তোমাদের মতো গ্রামের গেও মেয়েদের সঙ্গে আমরা কোনো রকমের সম্পর্ক রাখবো না। তাই আজকের পর থেকে আর কখনো রোহিতের সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবে না। চলো রোহিত।
চন্দ্রিমা রোহিতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। তারা 7 বোন হাউ হাউ করে কাঁদতে থাকে। তখন সেখানে রোহিতের বাড়ির কাজের লোক এসে বলে, এই যে তোমরা চা খাবে নাকি কফি খাবে? কি খাবে আমাকে বলে দাও, আমি নিয়ে আসছি। আমাদের আদরের ভাই আমাদের যে পরিমাণ দুঃখ দিল তাতেই আমাদের পেট মন সব ভরে গেছে। আমরা কিছুই খাবো না, আমরা এখন আসছি। এই রাখি আর উপহারগুলো রেখে গেলাম। এই বলে তারা 7 বোন কাঁদতে কাঁদতে গ্রামে ফিরে আসে। সেদিনের পর থেকে তারা আর কখনোই রোহিতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে না, কারণ তারা খুব ভয় করে। তারা সবসময় তাদের ভাইকে খুবই মিস করে, কিন্তু রাখির দিনে বিশেষ করে তারা তাদের ভাইকে সবচেয়ে বেশি মনে করত। ভাই কি করে আমাদেরকে ভুলে থাকতে পারছে? আমরা ছোটবেলায় ভাইকে কত কষ্ট করে মানুষ করেছি, ভাই সেগুলো কি করে ভুলে গেল? একটা মানুষ কতটা বেঈমান হতে পারে সেটা ভাইকে না দেখলে আমরা জানতেই পারতাম না। মনে আছে দিদি, ছোটবেলায় অনেক বছর আগে এক পথ দুর্ঘটনায় তাদের 8 ভাই বোনের বাবা মা দুজনেই মারা যায়। এর ফলে তারা সবাই অনাথ হয়ে পড়ে। তাদের মধ্যে রোহিত সবচেয়ে ছোট ছিল। বাবা মাকে হারিয়ে তাদের সবারই কেঁদে কেঁদে অবস্থা খারাপ হয়ে যায়। রোহিত যেহেতু ছোট ছিল তাই সে অনেকটাই অবুঝ ছিল। দিদি, তুই আমাকে একটা রুটি দিয়েছিস কেন? একটা রুটি খেয়ে কি পেট ভরে? আমার আরো খিদে পাচ্ছে, আমাকে আরো রুটি দে। তোর আরো খিদে পেয়েছে ভাই? আমি এখনই তোর জন্য রুটি নিয়ে আসছি, তুই একটু দাঁড়া। এই বলে পিয়ালি রান্নাঘরের দিকে যায়। যা আটা ছিল তাই দিয়ে তো আমি সব রুটি বানিয়ে ফেললাম। আমার বোনগুলোকে তো আমি অর্ধেক করে রুটি দিয়েছি। আমার জন্য এই অর্ধেক রুটিটাই পড়ে আছে। এক কাজ করি, আমি বরং এই রুটিটাই ভাইকে দিয়ে দিই। এই বলে পিয়ালি তার ভাগের রুটি নিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে এসে দেখে তার বাকি 6 বোনেরা তাদের ভাগের রুটি থেকে অল্প অল্প করে রুটি ছিঁড়ে তাদের একমাত্র ভাইকে খেতে দিয়েছে। দিদি দেখো, এরা সবাই আমাকে রুটি দিয়েছে। আমার কাছে এবার অনেক রুটি, আমাকে আর রুটি দিও না, আমি খেতে পারবো না। আমাকে মনিকা দিদি, পিঙ্কি দিদি, রূপালী দিদি, প্রিয়াঙ্কা দিদি, বুলটি দিদি, মেঘনা দিদি সবাই আমাকে রুটি দিয়েছে। এই দেখো। দিদি, তুই অর্ধেক রুটিটা খেয়ে নে। আমি জানি তুই নিজের ভাগের রুটিটা ভাইকে দিতে এসেছিস। রোহিত এখন ছোট, এ কিচ্ছু বোঝে না। আমাদের এখন বাবা মা কেউ নেই, আর আমরা আমাদের ভাইকে কোনো রকমের কষ্ট দেব না। আমরা নিজেরা কষ্ট করে হলেও আমাদের ভাইকে মানুষ করব। তোরা যে আমার মতো এতটা বুঝদার আমি তো জানতামই না। কিন্তু দিদি, এরকম ভাবে কতদিন চলবে? আমাদের তো কোনো কাজ দেখতে হবে, তাহলে তো আমরা ভাইকে ভালো রাখতে পারবো। আর কিছুদিন পরেই তো আবার রাখি আসছে। আমি জমিদার বাবুর সাথে কথা বলেছি। জমিদার বাবু ওনার জমিতে আমাদের 7 বোনকে কাজ দেবে বলেছে। আমরা এবার থেকে দিনমজুরের কাজ করব, অনেক টাকা ইনকাম করব। আমাদের ভাই একটু বড় হলেই আমরা ভাইকে শহরে পাঠিয়ে দেব। ভাই যখন পড়াশোনা করে ভালো চাকরি পাবে তখন আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমরা সবাই খুব শান্তিতে জীবন কাটাবো। সেদিনের পর থেকেই তারা 7 বোন খুবই পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে তাদের ভাইয়ের জীবন ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে থাকে। ভাই, আজকে রাখি, আমরা তোর জন্য রাখি কিনে এনেছি। এই দেখ, তোর জন্য নতুন জামা প্যান্ট এনেছি, আর তোর পছন্দের মিষ্টিও আছে। কি মজা, আজকে রাখি। আজকে আমি নতুন জামা প্যান্ট পরবো, মিষ্টি খাবো। আমার খুব মজা হচ্ছে। রাখি রোজ রোজ হয় না কেন দিদি? রোজ রোজ রাখি হলে তো আমি রোজ রোজ নতুন নতুন গিফট আর মিষ্টি খেতে পারতাম। কি মজা হতো। রোহিতের কথা শুনে তার দিদিরা হেসে ওঠে। এইভাবে রোহিতকে তারা অনেক ভালোবাসা দিয়ে বড় করে তোলে। রোহিত একটু বড় হলেই তাকে পড়াশোনা করার জন্য শহরে পাঠিয়ে দেয়। শহরে যাওয়ার পর থেকেই রোহিত একেবারে পরিবর্তিত হয়ে যায়। পড়াশোনা শেষ করে সে নিজের পছন্দের শহুরে মেয়েকে বিয়ে করে, আর তারপর থেকেই সে তার দিদিদের সঙ্গে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এইসব পুরানো দিনের কথা মনে করে তারা 7 বোন খুবই কান্নাকাটি করতে থাকে। এমন অবস্থায় গ্রামের জমিদার বাবু সেখানে ছুটে আসে। শহর থেকে তোমাদের বৌদি ফোন করেছিল, তোমাদের ভাইয়ের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ভর্তি আছে। তোমাদের ভাইয়ের এখন অনেক রক্তের প্রয়োজন, সেই জন্য তোমাদের বৌদি এখনই তোমাদেরকে শহরে যেতে বলেছে। এই শুনে তারা 7 বোন খুবই ভয় পেয়ে যায়। তারা আর দেরি না করে সঙ্গে সঙ্গে শহরে ছুটে যায়। সেখানে গিয়ে তাদের ভাইয়ের অবস্থা দেখে তারা কান্নায় ভেঙে পড়ে। তাদের 7 বোনের সঙ্গে তাদের ভাইয়ের রক্তের গ্রুপ একই ছিল, তাই তারা 7 বোন মিলে তাদের ভাইকে রক্ত দেয়।
আমাকে তোমরা ক্ষমা করে দাও, তোমাদের সঙ্গে আমি অনেক বাজে ব্যবহার করেছি। দেখো, আজকে রাখির দিনেই তোমরা আমার বরকে বিপদ থেকে মুক্ত করলে। ভাই বোনের সম্পর্ককে কেউ কখনো বিচ্ছিন্ন করতে পারবে না। আজকে রাখি, তোমরা রোহিতের হাতে রাখি পরিয়ে দাও আর রোহিতের মঙ্গল কামনা করো, যাতে রোহিত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। 7 বোন চোখে জল নিয়ে হসপিটালের বেডে শয্যাশায়ী অবস্থায় পড়ে থাকা রোহিতের হাতে রাখি পরায়। সেই সাথে রোহিতের সুস্থতার জন্য মঙ্গল কামনা করে। কয়েকদিনের মধ্যেই রোহিত অনেকটাই সুস্থ হয়ে ওঠে। সে তার দিদিদের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। সেদিনের পর থেকে রোহিত তার দিদিদেরকে নিয়ে শহরে একসঙ্গে বসবাস করতে থাকে।